আমার স্নেহের পঞ্চম শ্রেণীর ছাত্ররা, আমরা ইতিহাস বিষয়ে আজকে একটি নতুন অংশ পড়ব। আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে কলোনিয়াল রাইভেলরি ইউরোপিয়ান কান্ট্রিজের মধ্যে শুরু হচ্ছে এবং সেটা ইন্ডিয়ান সয়েলে কী করে কনভার্ট হচ্ছে, এখানে কী করে ঘটছে। ঠিক তেমনই তার পরের ভিডিওতে আমরা দেখেছি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কীভাবে হলো। আজকে আমরা দেখব সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কীভাবে ঘটছে, তার মেন কজেস কি, কিভাবে আউটব্রেক হলো, কনসিকোয়েন্সেস অ্যান্ড রেজাল্ট। তোমাদের টেক্সট বইয়ে এই অংশটি সুন্দর করে আছে, কিন্তু পয়েন্ট আকারে একটু গুছিয়ে সুন্দর করে লেখা নেই সেখানে। পড়লে বোঝা যাবে। আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের সেটা ক্লিয়ার হবে এবং আমি আশা রাখবো তোমরা এই ভিডিওটা পুরোটা দেখবে। ইংলিশ মিডিয়ামের 5th চ্যাপ্টার হিস্ট্রি সিলেবাসে এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আছে। ঠিক তেমনই বাংলা মিডিয়ামের হিস্ট্রি স্টুডেন্টদের জন্য, বাংলা মিডিয়ামের ক্লাস 5 হিস্ট্রি যারা আছো, যারা পড়ো, তাদের জন্য একই সাথে এই অংশটি জেনে রাখা দরকার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কীভাবে ঘটলো। শুরু করা যাক আজকে আমাদের আলোচনা, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ঐতিহাসিকরা বলেন, হিস্টোরিয়ান অফেন সেজ দ্যাট দ্য seeds of second world war sown during the time of first world war. এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মধ্যেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের বীজ লুকিয়ে আছে। হ্যাঁ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের শেষে একটি ট্রিটি হয়েছিল, তোমরা জানো। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার রেজাল্টে আমি বলেছি, ট্রিটি অফ ভার্সাইল। এটা সাইন্ড ইন 1919 সালে এটা সাইন হয়েছিল এবং এই ট্রিটি অফ ভার্সাইলের মধ্যেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সিডসটা লুকিয়ে আছে। কারণ এই ট্রিটি অফ ভার্সাইলের মাধ্যমেই একটা হিউজ অ্যামাউন্ট অফ ডেবিট ওয়াজ ইম্পোজড আপন জার্মানি। Germany had to suffer very much. Germany always tried to make revenge on them. তার একটা বিরাট ক্ষতিপূরণের বোঝা তাকে চাপিয়ে দেওয়া হয়েছিল। যুদ্ধ করে তার খরচ হয়েছিল $37 বিলিয়ন এবং যুদ্ধের পর তাকে দিতে হয়েছিল, জার্মানি হ্যাড টু পে মোর দেন $32 বিলিয়ন টু ফ্রান্স অ্যান্ড ব্রিটেন। এর সাথে সাথে জার্মানির যে সমস্ত খনিজ সমৃদ্ধ অঞ্চলগুলি ছিল সেগুলো জার্মানির থেকে কেড়ে নেওয়া হয়। একটি দেশ যুদ্ধ করলো, ট্রিটি সাইন হলো এবং তাকেই সমস্ত যুদ্ধের কারণ দায়ী করে ক্ষতিপূরণ চাপিয়ে দেওয়া হলো। আমাদের ফার্স্ট পয়েন্ট ট্রিটি অফ ভার্সাইল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই সময় ন্যাশনালিস্ট মুভমেন্ট ঘটছে বিভিন্ন। ন্যাশনালিস্ট মুভমেন্ট স্টার্টেড ইন জার্মানি অ্যান্ড ইটালি। মুসোলিনি স্টার্টেড dictatorship in Italy and Hitler started dictatorship in Germany. Aggressive nationalism emerged in Japan under the leadership of Hideaki Tojo, who was a prime minister during that time. Those rise of fascist and Nazi ideologies had to led to an aggressive policy. Those rise of fascist and Nazi ideologies led to an aggressive policy. অর্থাৎ এই অ্যাগ্রেসিভ পলিসি সেইগুলোই আস্তে আস্তে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মূল কনটেক্সটে মেন কজেস এর মধ্যেই লুকিয়েছিল। থার্ড পয়েন্ট সেটা হলো ইনএফিসিয়েন্সি অফ লিগ অফ নেশন। ইউ অল নো দ্যাট লিগ অফ নেশনস set up to solve the international problem places also, but League of Nations failed to solve the international problem. Next point, colonial conflict. You all know that colonial rivalry started among European countries during from the timing of Industrial Revolution. এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সম্বন্ধে কলোনিয়াল রাইভেলরি চলছে এবং এই কলোনিয়াল রাইভেলরি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কনটেক্সটে একটা কজেস বলতে পারি। নেক্সট পয়েন্ট সেটা হলো, নেক্সট পয়েন্ট তোমাদের সেভাবে তোমাদের বইতে লেখাও নেই। নেক্সট এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে পারো, হচ্ছে অ্যাপিসমেন্ট। অ্যাপিসমেন্ট মানে কি? অ্যাপিসমেন্ট হলো টু স্যাটিসফাই দ্য ডিম্যান্ডস অফ সামওয়ান অর এ পোটেনশিয়াল এনিমি। অর্থাৎ একজন শক্তিশালী প্রতিপক্ষ তার দাবি দাবাগুলি তুমি তার রাজনৈতিক ভয়ে, তার পলিটিক্যাল পাওয়ারের জন্য তুমি মেনে নিচ্ছ। দ্যাট হ্যাপেন্ড ইন দ্য কেস অফ জার্মানি।
জার্মানি এতটাই শক্তিশালী হয়েছিল 1935 থেকে 1938, 1935 ইন বিটুইন। এর মধ্যে ব্রিটেন আর ফ্রান্স জার্মানিকে সেভাবে কোয়েশ্চেন করছে না, যা যা বলছে আস্তে আস্তে অ্যাপিসমেন্ট অর্থাৎ তোষণের দিকে যাচ্ছে, মেনে নিচ্ছে। অ্যাপিসমেন্ট বাংলাতে বোঝালে বোঝাই তোষণ, তাকে তোষামত করা, মেনে নেওয়া, কোয়েশ্চেন না করা। এইটা জার্মানির আস্তে আস্তে পাওয়ারটাকে অনেক বাড়িয়ে দিয়েছিল, তার ক্ষমতাকে সর্বোচ্চ স্তরে দিয়ে চলে গিয়েছিল, তার কোয়েশ্চেন করার মতো কিছু ছিল না। এবং এইগুলো ছিল মেইন কজেস। কিন্তু আরেকটা কজেস চাই, যেটা এই বারুদে আগুন লাগিয়ে দেওয়ার মতো, এটা ইমিডিয়েট কজেস, এটা ছোট্ট ঘটনা যেটা এই যুদ্ধকে শুরু করবে। সেটা হলো ইমিডিয়েট কজেস কি? আমরা ইমিডিয়েট কজেস তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাপে যে অংশটা দেখতে পাচ্ছ, এটা পোল্যান্ড। এই জার্মানি told Poland to leave the land for railway project towards Russia, and they demanded Danzig port, but Poland refused. Danzig port আর রেলওয়ে প্রজেক্টের জন্য ল্যান্ড চেয়েছিল, পোল্যান্ড রিফিউজ করে। এবং পোল্যান্ড রিফিউজ করার পরেই আস্তে আস্তে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়। এর মধ্যে একটি ঘটনা ঘটে, তোমরা হয়তো সেভাবে জানো না, কিন্তু জেনে রাখা প্রয়োজন। জাস্ট যুদ্ধ শুরু হওয়ার 10 দিন আগে জার্মানি রাশিয়ার সঙ্গে একটা নন অ্যাগ্রেশন প্যাক্ট সাইন করছে, কেউ কাউকে আক্রমণ করবে না, জার্মানি এবং রাশিয়া। কবে? 1939 23 আগস্ট। যুদ্ধ শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর, 23 আগস্ট একটা সাইন হচ্ছে প্যাক্ট। রাশিয়া জার্মানি কেউ কাউকে আক্রমণ করবে না। জার্মানি এনশিওর হতে চেয়েছিল রাশিয়ার দিক থেকে যেন কোনো অ্যালাইড পাওয়ারের সাথে যেন এক না হতে পারে বাকিরা, সেটাই হলো। এবং জার্মানি পোল্যান্ড আক্রমণ করলো 1 সেপ্টেম্বর 1939, এবং আস্তে আস্তে গ্রুপ তৈরি হলো। সেই গ্রুপগুলো কি আমাদের জানতে হবে। World War II was fought between Axis power and the Allied powers. Axis power included Germany, Italy to begin with, and subsequently Japan also joined. Allied powers included Britain, France, USA and the USSR. রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, জার্মানি নিয়েছিল অ্যালাইড পাওয়ার, জাপান, ইতালি, জাপান নিয়েছিল অ্যাক্সিস পাওয়ার। এই দুটি ছিল টোটাল প্রতিপক্ষ, এর সাথে অন্যান্যরাও যোগ দেয়। কিন্তু প্রথমের দিকেই আমেরিকা যুদ্ধে সরাসরি যোগ দেয়নি, রাশিয়াও প্রথমে সরাসরি যোগ দেয়নি। দুটি ইভেন্ট বাধ্য করে যুদ্ধে যোগ দিতে। তোমরা জানো নন অ্যাগ্রেশন প্যাক্ট সাইন হয়ে আছে জার্মানির সাথে, রাশিয়ার কেউ কাউকে আক্রমণ করবে না, ডিরেক্ট আক্রমণ করতে পারে না, কিন্তু অ্যালাইড পাওয়ার হিসাবে তো কোনো বাধা থাকবে না। কিন্তু দুটি ইভেন্ট বাধ্য করে এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে আরও বেশি করে ওয়ার্ল্ড ওয়ার তৈরি করতে। এর আগে একটা ঘটনা বলে রাখি, 1941 আগে পর্যন্ত হিটলার ব্যাপক সাকসেস পায়, প্রচুর সাকসেস পেয়েছিল। ডিউরিং দ্যাট টাইম হিটলার অ্যাডাপ্ট এ নিউ মেথড অফ ওয়ারফেয়ার, এটা যুদ্ধের নতুন পদ্ধতি আবিষ্কার করছে, উদ্ভব করছে। সেই যুদ্ধের নতুন পদ্ধতিটাকে বলছে ব্লিৎক্রিজ। ব্লিথ মিনস আমাদের বাংলাতে যেটা বললে হবে হচ্ছে বাজ পড়াকে বলে ব্লিৎক্রিজকে বলছে একসাথে, মানে যুদ্ধের মানে ঝড়ের গতিতে যুদ্ধ করা, অর্থাৎ চোখের নিমেষে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দেওয়া। অপোনেন্ট প্রতিপক্ষ ভাবার আগেই মানে একটা সারপ্রাইজ একটা অ্যাটাক, যেখানে র্যাপিড এবং হাই ইন্টেন্সিটি অ্যাটাক হতো। এবং এই পলিসি অ্যাডাপ্ট করে জার্মানি গেইনড ভিক্টরি ওয়ান আফটার আনাদার। এবং একই সাথে পোল্যান্ড, বেলজিয়াম, হল্যান্ড, ফ্রান্স পরপর অনেক সাকসেস পায় জার্মানি। এইভাবে যখন জার্মানি 1941 পর্যন্ত মোটামুটি সাকসেস পাচ্ছে, দুটি ইভেন্ট হচ্ছে। একটি হলো রাশিয়া আক্রমণ করছে জার্মানি। রাশিয়া আক্রমণ করা জার্মানির সব থেকে ছিল ভুল সিদ্ধান্ত। প্রায় 872 দিন জার্মানি সাথে রাশিয়ার এই যুদ্ধটা হয়েছিল। জার্মানি সমস্ত সৈন্য নিয়ে, ট্রুপ নিয়ে রাশিয়া আক্রমণ করতে গিয়েছিল, কিন্তু সফল হয়ে ফিরতে পারে। সেটা অন্য সময় ক্লাসে তোমাদের বলবো যে কী কী পলিসি অ্যাডাপ্ট করা হয়েছিল, কী ওয়ারফেয়ার নীতি নেওয়া হয়েছিল, কেন সফল হলো না। প্রচণ্ড ঠান্ডা, প্রবল শীত, তার মধ্যে জার্মানি রাশিয়া আক্রমণে গিয়েছিল এবং ফেলিওর হয়ে ফিরে আসছে।
এই সাথে সাথে প্রায় সব মিলিয়ে দুটো দেশে প্রায় 1 crore মানুষ একসাথে মারা যাচ্ছে। এবং রাশিয়ার ম্যাপে তোমরা দেখতে পাবে এই রাশিয়াকে সাপোর্ট করার জন্য তার অ্যালাইড পাওয়ার ইরানের একটা অঞ্চল থেকে একটা সাপ্লাই রুট খুঁজছে, এবং সাপ্লাই রুটে ককেসাস অঞ্চল ধরে স্ট্যালিনগ্রাড হয়ে মস্কো ডিরেক্ট একটা সাপ্লাই লাইন তৈরি করছে সমস্ত কিছু যোগান দেওয়া রাশিয়াকে হেল্প করার জন্য। এবং যুদ্ধটা আস্তে আরও বেশি করে ওয়ারে পরিণত হচ্ছে। এবং এদিকে ফার ইস্টে জাপান তার এক্সপেনশনিস্ট পলিসি চালিয়েই যাচ্ছিল এবং সেখানে কন্টিনিউ করছিল। আমেরিকার সাথে তার ছোটোখাটো সমস্যা চলছিল, একই সাথে নেগোসিয়েশন চলছিল। কিন্তু জাপান একটা সারপ্রাইজ অ্যাটাক কন্ডাক্ট করে, যেটা অন পার্ল হারবার 7th December 1941। জাপান যে পার্ল হারবার আক্রমণ করতে পারে আমেরিকা ভাবেনি। পার্ল হারবার কি, যে সাউথ প্যাসিফিক শিপের হেডকোয়ার্টার ছিল পার্ল হারবারে। 7th December সানডে 1941 কেউ ভাবেইনি অত রবিবার ওই প্রবল ঠান্ডার মধ্যে কোনো একটা আক্রমণ হতে পারে। ছুটির দিন নিমেষে গুড়িয়ে দেয় এবং প্রচুর ক্ষতি হয়। এবার এই ঘটনা ডিরেক্ট বাধ্য করে ইউএসএকে যুদ্ধে এন্টার করতে, কারণ এর আগে ইউএসএ শুধু শিপ, বিভিন্ন নতুন নতুন টেকনোলজির অস্ত্রশস্ত্র এইগুলো সাপ্লাই দিচ্ছিল। এবং এই সময় থেকেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। সায়েন্সের একটা বিরাট ইমপ্রুভমেন্ট হচ্ছে, তোমাদের বইতে লেখা আছে। এই সময় থেকে অ্যাটম বোম ডিসকভার করার চেষ্টা চলছে, বিভিন্ন ভালো ভালো সায়েন্টিস্টদের নিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, বিভিন্নভাবে চেষ্টা চলছে যে আরও সহজে নিমেষে কোনো কষ্ট না করেই যাতে অপোনেন্ট বা অপোজিশনকে উড়িয়ে দেওয়া যায়, এরকম একটা ভাবনা চলছে। এবং এই ঘটনার পরবর্তীকালে 30 এপ্রিল 1945 হিটলার নিজের বাংকারে সুইসাইড করছে, এবং তার কিছুদিন পরে ইউএসএ ড্রপড 2 অ্যাটম বম অন দ্য সিটি অফ হিরোশিমা অ্যান্ড নাগাসাকি অন 6th August and 9th August। আমরা এই ঘটনাও জানো যে কীভাবে হিরোশিমা নাগাসাকির মতো দুটি শহর পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছিলো। এটা ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা ক্ষতিকারক রেজাল্ট, নেগেটিভ একটা রেজাল্ট, যেটা বাধ্য করেছিল আমাদের যুদ্ধ থেকে মুখ ফিরিয়ে নিতে। এরকম একটা ঘটনা এখনও তার ছাপ রয়ে গেছে সারা বিশ্বের মানুষের কাছে। এবং রেজাল্ট কী ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের রেজাল্ট যদি আমরা দেখি, যে তার যে একটা সামারি করি, তার আফটারমাথ কী ছিল। আফটারমাথ, জার্মানি ওয়াজ অকুপাইড বাই 2 big forces and was divided into 2 parts, East Germany and West Germany. ডিকটেটরশিপ এন্ড হচ্ছে আস্তে আস্তে। এ পিস ট্রিটি ওয়াজ সাইন্ড উইথ জাপান। জাপান যুদ্ধ থেকে বিরত নিচ্ছে এবং ওয়ার্ল্ড ওয়ার এন্ড হচ্ছে। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন UNO was established 24th October 1945 to maintain international peace। শান্তি প্রতিষ্ঠার জন্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তীকালে UNO প্রতিষ্ঠা হচ্ছে। নেক্সট পয়েন্ট, USA and USSR are the 2 big superpower emerged। এই দুটো সুপার পাওয়ার এর পরবর্তীকাল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর তোমরা দেখবে যে এই দুটি সুপার পাওয়ারের মধ্যে কীভাবে কোল্ড ওয়ার কন্ডাক্ট হচ্ছে, কীভাবে যুদ্ধ ঘোষণা করেও যুদ্ধের মতো পরিস্থিতি না। নেক্সট পয়েন্ট, এশিয়ান আফ্রিকান কান্ট্রিজ প্লাঞ্জড ইনটু ফ্রিডম মুভমেন্ট। এই যুদ্ধের পরবর্তীকালে তারাও আস্তে আস্তে স্বাধীনতার চিন্তা ভাবনা করছে। আর তোমরা সকলেই জানো যে যতগুলি কলোনিয়াল কান্ট্রিজ ছিল ব্রিটেনের অধীনে, তারা সবাই ব্রিটেনের পক্ষে যুদ্ধে যোগ দিয়েছিল। নেক্সট পয়েন্ট, 60 million people, more than 60 million people died। প্রায় 60 মিলিয়নের মতো মানুষ মারা যাচ্ছে। অ্যান্ড ইকোনমিক রুইন্ড, একটা বিরাট একটা পরিমাণ অর্থনৈতিক ক্ষতি দেখা দিচ্ছে। সব মিলিয়ে আমরা যে অংশগুলি আলোচনা করলাম সেখানে দেখলাম যে দ্য মেন কজেস অফ ওয়ার্ল্ড ওয়ার 2, সেখানে অরিজিনস কি, ইভেন্টস অ্যান্ড আউটব্রেক কী কী ছিল,
একই সাথে কনসিকোয়েন্সেস এবং রেজাল্ট দেখলাম ওয়ার্ল্ড ওয়ার টু। যে কোনো টেক্সট বই থেকে, তোমাদের যে টেক্সট বই আছে ক্লাস 5 স্টুডেন্টদের, সেই টেক্সট বই থেকে তোমরা ভালো করে অংশগুলি পড়ো। বইতে যেটা আছে সেটা অতটা গুছিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া নেই, কিন্তু দেওয়া আছে যা যা ইভেন্ট যা যা হয়েছে, কি রেজাল্ট মোটামুটি দেওয়া আছে। তোমরা টোটাল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের উপর একটা শর্ট নোট বানাবে, টোটাল 8 মার্কসের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের উপর শর্ট নোট বানাবে, যেখানে 4টে কজেস থাকবে, পাওয়ারগুলি লেখা থাকবে, রেজাল্ট থাকবে, তার আগে ছোট্ট করে দুটি ইভেন্টস থাকবে, 2-3টি ইভেন্টস। এই 8 মার্কসের একটা নোটস তোমরা রেডি করবে এবং আলাদা করে রেজাল্ট একটা তৈরি করে রাখবে, রেজাল্টের 4 মার্কসের জন্য একটা রেডি করে রাখবে। আমি এই ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে একটি নোটস দিয়ে দিচ্ছি, যেই নোটসটি শুধুমাত্র আমাদের ক্লাস 5 স্টুডেন্ট যারা আছে তারা ডাউনলোড করবে, তোমাদের ব্যবহার করতে হবে, ইউটিলাইজ করার জন্য আমি একটা গাইড নোট দিয়েছি যেটা তোমাদের হেল্প করবে। ওইটাই যে লাস্ট নোট বা ওইটাই যে শেষ কথা সেটা নয়, আমি জাস্ট গাইড করার জন্য নোটটা দিয়েছি, তোমরা নিজেরা রেডি করতে পারো। ভালো করে পড়ো, যে কোনো টেক্সট বই থেকে, যে কোনো অংশ থেকে। ভালো থেকো, সকলে সুস্থ থেকো। এই সময় আরও বেশি করে বাড়িতে থেকো, পড়াশোনা করো, নিজেদের তৈরি করো। শুধুমাত্র টেক্সট বই নয়, অন্যান্য অংশগুলি, অন্যান্য জানার জিনিসগুলোও পড়ো, আরও বেশি করে প্র্যাকটিস করো। ভালো থেকো। বিদ্যালয় খুললে তোমাদের সাথে দেখা হবে। নমস্কার।